দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যার দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। জাতীয় ঐক্য সৃষ্টির উদ্দেশ্যে ধর্মীয় নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন প্রধান উপদেষ্টা। স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে প্রতিবাদ জানালেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া পুলিশ সদস্যদের শনাক্ত করা হচ্ছে। সশরীরে থেকে পুলিশকে কমান্ড করেছেন, তাহলে কিভাবে আপনি বলবেন যে কোনো দায় নাই? অবশ্যই আছে। এবারে পুরো আয়োজন। জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে এবার বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে আজ বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 4:30টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি শুরু হয়। এতে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের নেতাদের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের শীর্ষস্থানীয় লোকজন অংশ নিয়েছেন। বৈঠকে দেশের স্বার্থে জাতীয় ঐক্যের উপর জোর দেওয়া হয়েছে। একই উদ্দেশ্যে গতকাল বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি এই মুহূর্তেও চলছে। সেখানে সহকর্মী স্বস্তিকা সিংহ খবর সংগ্রহ করছেন। স্বস্তিকা এই মুহূর্তে আমার সঙ্গে যোগ দিয়েছেন। স্বস্তিকা, জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় বৈঠকে কোন বিষয়ে আসলে গুরুত্ব দেওয়া হয়েছে, আর কখন নাগাদ এই বৈঠকটি শেষ হতে পারে, বা কারা যোগ দিলেন, তারা বেরিয়ে এসে গণমাধ্যমে কথা বলেছেন কিনা, কি জানতে পেরেছেন একটু জানাবেন? এই যে দেশের চলমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি এবং ভারতের সাথে যে সম্পর্কের টানাপোড়েন, এই টানাপোড়েনকে কেন্দ্র করে যে ধারাবাহিক বৈঠকটি চলছিল, বৈঠকের জায়গা হিসাবে কিন্তু আজকে অংশ ছিল ধর্মীয় নেতা বা ধর্মীয় সংগঠন বা ধর্মীয় শীর্ষস্থানীয় ও পর্যায়ে যারা রয়েছেন তাদের সাথে। বৈঠকটি কিন্তু 4:30টার দিকে শুরু হয়েছে এবং আমাদের কাছে যতটুকু তথ্য আছে যে 6:20 এর নাগাদ বৈঠকটি কিন্তু শেষ হয়েছে। এখন বৈঠক শেষের পরবর্তী অবস্থান এখনো কিন্তু আমাদের কাছে, গণমাধ্যমের কাছে আসলে কিছু আসেনি, কারণ প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব আছেন বা প্রধান উপদেষ্টা পরিষদের পক্ষ থেকেও এখনো কেউ বের হন নাই। আবার ধর্মীয় নেতারা যারা ছিলেন বা শীর্ষস্থানীয় পর্যায়ের নেতারা যারা ছিলেন তারাও কিন্তু এখনো উপস্থিত হননি গণমাধ্যমের সামনে। তবে কিছু সময়ের মধ্যেই হয়তো তারা বের হবেন। তারা বের হলেই হয়তো আমরা জানতে পারবো যে জাতীয় ঐক্য সৃষ্টির জন্য এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার যে প্রশ্নটি গত দুদিনের যে বৈঠকে ছিল, গত দুদিনের বৈঠকে যেটি উঠে এসেছিল যে দেশের সার্বভৌমত্বের প্রশ্ন যেখানে থাকবে সেখানে রাজনৈতিক দল মত ভিন্ন থাকলেও সবাই ঐক্যবদ্ধ থাকবে এবং জাতীয় ঐক্য ও সৃষ্টির ক্ষেত্রে সবাই একমত দিয়েছিলেন। আবার পাশাপাশি কিন্তু উঠে এসেছিল যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলো যে জাতীয় ঐক্যে একমত, সেই লক্ষ্যের পরিপ্রেক্ষিতে কিন্তু একটি বিশেষ দিনকে কেন্দ্র করে জাতীয় সমাবেশ হবে এবং যেই সমাবেশে কিন্তু কথা হয়েছিল, কালকেই কথা হয়েছিল যে যেখানে জাতীয় পতাকা এবং শান্তির পতাকা থাকবে। এখন আজকে যে মিটিংয়ে আসলে ধর্মীয় নেতারা কি বক্তব্য উপস্থাপন করেছেন বা উপদেষ্টার পর্যায়ের পক্ষ থেকে কি উঠে এসেছে, সবটা মিলিয়েই কিন্তু আসলে তথ্য আমরা জানতে পারবো যখন ধর্মীয় নেতারা বের হবেন অথবা উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে আমাদের কিছু জানানো হবে। রুবায়েত, এই ছিল আসলে সর্বশেষ তথ্য এই যে বৈঠকটি ছিল, এই বৈঠকের। নিশ্চয়ই ফরেন সার্ভিস একাডেমি থেকে আমার সঙ্গে এই সহকর্মী যোগ দিয়েছিলেন, বাড়তি তথ্য জানাচ্ছিলেন। জুলাই আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তার সব মাধ্যম থেকে সরাতে বিটিআরসিকেও নির্দেশনা দেওয়া হয়েছে। তবে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য প্রচারে বাধা নেই। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তারপর বিভিন্ন সময়ে নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার কথোপকথন ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অন্তর্বর্তী সরকারকে নিয়েও তাকে নানা ধরনের কটূক্তি করতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমনকি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা নিয়েও নানা কথা বলেছেন শেখ হাসিনা। এতে বাদী এবং সাক্ষীদের মধ্যে ভয়ভীতি ছড়াচ্ছে দাবি করে শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করে প্রসিকিউশন। সবকিছু শুনে আমাদের আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন এবং বাংলাদেশ সরকারকে
সরকারের যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য, এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেট স্পিচ আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেছেন। এটি কি সব আসামির ক্ষেত্রে? আমরা এই আবেদনটি করেছিলাম শুধু একজন আসামির ক্ষেত্রে, আসামি শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী। উনার জন্য এই আবেদনটি করেছিলাম কারণ এখন পর্যন্ত শুধু উনার স্পিচগুলাই আমাদের হাতে আছে এবং তার প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি। তিনি জানান, শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য প্রচারে কোনো বাধা নেই। মরক্কোর রাবাত শহরে রাবাত প্রিন্সিপাল হয়েছিল জাতিসংঘের অধীনে একটি কনভেনশন। সেখানে 6টি পয়েন্ট দেওয়া হয়েছিল যে কোন স্পিচকে হেট স্পিচ বলা হবে আর কোন স্পিচকে সাধারণ স্পিচ বলা হবে। এই 6টি পয়েন্টের প্রত্যেকটি পয়েন্টই কভার করে উনার যে বক্তব্যগুলো এখন সোশ্যাল মিডিয়াতে আছে। এর বাইরে যদি উনার কোনো সাধারণ বক্তব্য থাকে সেগুলো প্রচার করতে কোনো বাধা থাকছে। ইউটিউব, ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত শেখ হাসিনার বক্তব্য অপসারণের সুযোগ রয়েছে কিনা জানতে চাইলে প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক অপরাধ আইন অনুযায়ী সুযোগ রয়েছে। মত প্রকাশের স্বাধীনতার জন্য ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের যে আর্টিকেল 19 আছে, এটা কোনোভাবে শেখ হাসিনার বক্তব্যগুলোকে মত প্রকাশের স্বাধীনতার মধ্যে কাভার করে না। এগুলো এই সাবমিশনগুলো দিয়ে আমরা এই ওনাদেরকে চিঠি লিখব। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত 1 মাসের মধ্যে শেষ করতে গত 18 নভেম্বর নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 17 ডিসেম্বরের মধ্যে এই প্রতিবেদন দাখিল করতে হবে। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের পতাকা অবমাননার প্রতিবাদে আজ এমন কাজ করেছেন রিজভী। বেলা 11:30টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশীয় পণ্য কিনে হও ধন্য শিরোনামে একটি সভায় এমনটি করেন তিনি। রিজভী বলেন, ভারতীয় ভিসা বন্ধ করে বাংলাদেশ সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। যারা আগরতলায় বাংলাদেশের পতাকাকে নেমে ছিঁড়ে দেয়, আমরা তাদের দেশের পণ্য বর্জন করব। আমরা তাদের দেশের যে আগে শাড়ি কিনতো আমাদের মা বোনেরা, স্ত্রীরা, তারা আর ভারতের শাড়ি কিনবে না। স্বৈরাচার পালালেও দেশে গণতন্ত্র পুরোপুরি ফিরে আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। আজ জাতীয় প্রেস ক্লাবে নদী এবং পানির অধিকার আন্দোলন এবং আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতা আতিকুর রহমান শালুর স্মরণ সভায় এমন মন্তব্যই করেছেন তিনি। হাজার হাজার জীবন দিয়ে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন, সেই বিপ্লবে তারা স্বৈরাচারকে দেশ থেকে হটিয়ে দিয়েছে, স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কথা সত্য, কিন্তু তার অর্থ এটা নয় যে দেশে গণতন্ত্র পুরোপুরি ফিরে এসেছে। বাংলাদেশ ভারত সীমান্তে কোনো উত্তেজনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, জাতীয় ঐক্যের যে ডাক দেওয়া হয়েছে তা সব ধরনের নিরাপত্তায় মাইল ফলক হয়ে থাকবে। সকালে রাজধানী পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে বিশ্ব ভলান্টিয়ার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। বাংলাদেশে নয়, ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো দরকার বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশটি বাংলাদেশের বিরুদ্ধে নগ্ন মিথ্যাচার করছে বলেও তিনি অভিযোগ করেছেন। তিনি বলেছেন, ঐক্যবদ্ধ থেকে অপপ্রচারের জবাব দিতে পারলে ভারতের মুখে একটি কড়া জবাব দেওয়া হবে। সীমান্তে ওই ধরনের কোনো উত্তেজনা নেই। সীমান্ত অন্যান্য সময়ের মতোই একই অবস্থা চলছে। আমার মনে হয় ওনার দেশে শান্তিরক্ষী বাহিনী প্রয়োজন। ওই জন্যই উনি বলছে যে ওনার দেশেরটার জন্যই মনে হয় আমাদেরটা ভুলে ফেলেছে বাংলাদেশে দরকার। ওনার দেশে শান্তিরক্ষী বাহিনী এখন প্রয়োজন। ওনার দেশে দেখেন না যে ইসেরা এই কি বলে সংখ্যালঘুরা কীভাবে অত্যাচারিত হচ্ছে, ওই জন্যই মনে হয় উনি ওনার দেশের জন্যই মনে হয় ওইটা চাচ্ছে। ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নেয়া পুলিশ কর্মকর্তাদের শনাক্ত করার কাজ চলছে। তারা কেউ দায় এড়াতে পারে না বলেও মন্তব্য করেছেন পুলিশের নতুন মহাপরিদর্শক বাহারুল আলম। আজ সংবাদ সম্মেলনে তিনি জানান, পুলিশ বাহিনীর উপর জনগণের আস্থা ফেরানোর কাজ চলছে।
বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলন করেন পুলিশের নতুন মহাপরিদর্শক বাহারুল আলম। এ সময় তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনের সময় ফ্যাসিবাদী সরকারের স্বার্থ রক্ষায় পুলিশের কতিপয় কর্মকর্তা আইন ভঙ্গ করেছেন। অনেক নিরপরাধ পুলিশ সদস্য নিহত হয়েছেন। পুলিশ বাহিনীর পক্ষ থেকে শহীদ পরিবারের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা চান তিনি। ছাত্র জনতার ত্যাগে পাওয়া নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আইজিপি। পরে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, ছাত্র জনতার বিপক্ষে যেসব পুলিশ কর্মকর্তা বা সদস্য জড়িত ছিল তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা কিন্তু আমাদের প্রযুক্তিগত সক্ষমতা যতটুকু আছে সেটা কাজে লাগিয়ে উই আর আফটার দ্যাম। এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। তবে সাধারণভাবে আপনাদের যে ধারণা, আমারও কিন্তু তাই ধারণা, কেউই দায় এড়াতে পারবেন না। মানে আপনারাই তো দেখেছেন, তারা কেউ কেউ তো সশরীরে থেকে পুলিশকে কমান্ড করেছেন। তাহলে কিভাবে মানে আপনি বলবেন যে কোনো দায় নাই? অবশ্যই আছে। পুলিশ প্রধান বলেন, গণ অভ্যুত্থান পরবর্তীতে অনেক মামলা হয়েছে, অনেক পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন, আবার অনেকে নির্দোষ কিন্তু আসামি হয়েছেন। ছাত্র জনতার আন্দোলনে পুলিশের সরাসরি গুলি চালানোর প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ বাহিনীর জন্য সুষ্ঠু অস্ত্র নীতিমালা করা হবে। এখন একটা সময় হয়েছে যে এগুলো সবগুলো আবার পুঙ্খানুপুঙ্খরূপে পুনর্বিবেচনা করে একটা অস্ত্র নীতিমালা করা, যেখানে পুলিশ তার মূল কাজ তো জীবন রক্ষা করা, ভাই, জীবন হরণ করা তো না। তো মূল কাজ আমার যেখানে জীবন রক্ষা করা, সেখানে তার আর্মামেন্টোরিয়াম কীরকম হবে আমার মনে হয় যে উই শুড ডিসাইড নাও। আমার বিশ্বাস পুলিশ সংস্কার কমিশনের এটা আছে। তিনি জানান, পুলিশ বাহিনীর ওপর জনগণের আস্থা কিভাবে ফেরানো যায় সে বিষয়ে আগে কাজ করা হবে। এছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে পুলিশ বাহিনী কাজ করছে। একটা জিনিস আমি আপনাকে মানে ব্ল্যাঙ্ক চেক দিতে পারি যে নিরপেক্ষ নির্বাচন করার মানে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার যে পুলিশি সাহায্য, এইটা করার পূর্ণ ক্ষমতা আমাদের আছে। আপনারা আগে দেখেছেন। আইজিপি বলেন, পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার বন্ধে পুলিশ সংস্কার কমিশন কাজ করছে। উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহৃত না হয়। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া জানিয়েছেন, ভৈরব ও চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে। চন্দন চট্টগ্রামের বান্ডেল রোড সেবক কলোনির মেথরপট্টি এলাকার মৃতধারীর ছেলে। তিনি আলিফ হত্যা মামলার 1 নম্বর আসামি ছিলেন। আর পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পর চন্দন আত্মগোপনে ছিলেন। দর্শক, শীতের তীব্রতা বাড়ছে দেশের দক্ষিণাঞ্চলেও। সন্ধ্যার পর তাপমাত্রা বেশ কমে আসছে। এই বিষয়ে একটু জানাতে পটুয়াখালী থেকে সহকর্মী মোহাম্মদ ইমরান যোগ দিয়েছেন। ইমরান, পটুয়াখালীতে আজ শীত কতটা অনুভূত হচ্ছে, জনজীবনের প্রভাব জানাবেন একটু। রুবায়েত, আসলে পটুয়াখালীতে কিন্তু গত 1 সপ্তাহ ধরে শীতের তীব্রতা খুবই কম ছিল, তবে গতকাল থেকে কিন্তু শীতের তীব্রতা বাড়তে শুরু করছে। সেই সঙ্গে ঘন কুয়াশায় কিন্তু ঢাকা থাকছে গ্রামীণ জনপদ। আমরা আজ সকালে দেখেছি যে অনেক বড় অংশ এলাকা জুড়ে কিন্তু ঘন কুয়াশায় ঢাকা থাকছে। বেলা বাড়লেও কিন্তু সূর্যের আসলে দেখা মিলছে না। আজ সকাল 9টায় পটুয়াখালীর যে কলাপাড়া উপজেলা রয়েছে, কলাপাড়া উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছে 15.0 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীত এবং ঘন কুয়াশায় কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। জনজীবন কিন্তু একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। এছাড়া চরাঞ্চলের যে বাসিন্দা রয়েছে তারাও কিন্তু অনেকটা বিপাকে পড়েছে। আপনি জানেন যে পটুয়াখালী বৃহৎ একটি অংশের মানুষ জেলে পেশায় জড়িত। যে সকল জেলেরা আসলে গভীর সাগরে রয়েছে তারা কিন্তু চরম বিপাকে পড়েছেন। এছাড়া আমি আপনাকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, তীব্র শীতের কারণে কিন্তু আমরা দেখেছি যে শীতের যে পোশাক যে দোকান রয়েছে, এই পোশাকের দোকানে কিন্তু বিক্রি অনেকটা বেড়েছে। এছাড়া শীত নিবারণের জন্য আমরা দেখেছি যে নিশ্চয়ই মোহাম্মদ ইমরান জানাচ্ছিলেন পটুয়াখালী থেকে শীতের খবর। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছে সন্ধ্যার দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার। জাতীয় ঐক্য সৃষ্টির উদ্দেশ্যে ধর্মীয় নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে প্রতিবাদ জানালেন বিএনপির নেতা রুহুল কবির রিজভী আহমেদ। ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া পুলিশ সদস্যদের শনাক্ত করা হচ্ছে।
দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের আয়োজন রাত 11টার দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাই।